ল্যান্ডফল এট 5 PM, 5টার সময় ল্যান্ডফল হবে আমফানে। তার আগে এই মুহূর্তে আমফানের কোথায় অবস্থান আপনাদের দেখাবো। এই মুহূর্তে আমফানের ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে গেছে দুপুর 2:30 থেকে, অর্থাৎ 1.5 ঘন্টা অতিক্রান্ত। সাগরদ্বীপ থেকে এখনো 35 কিলোমিটার দূরে আমফান, দীঘা থেকে মাত্র 65 কিলোমিটার দূরে আমফান, সাগরদ্বীপ থেকে মাত্র 35 কিলোমিটার দূরে আমফান। আমফানের ল্যান্ডফলের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সেই ল্যান্ডফলের প্রক্রিয়ার মধ্যেই তাণ্ডব চালাচ্ছে আমফান এবং হলদিয়া থেকে আরম্ভ করে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ অংশ এবং কলকাতাতেও তাণ্ডব আমফানের। হলদিয়ার ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দুপুর 2:30 ছবি। সেখানে বিভিন্ন জায়গায় গাছ উপড়ে পড়েছে, বিভিন্ন জায়গায় বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। তাণ্ডব এখনো চলছে আমফানের। আমাদের প্রতিনিধি সুজিত ভৌমিক ঝড় এবং এই বৃষ্টি মাথায় রেখে আপনাদের জন্য প্রতিবেদন। আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস, ঠিক 5টার সময় হলদিয়া ল্যান্ডফল করার কথা, সেই হলদিয়া টাউনশিপে দাঁড়িয়ে রয়েছি। বিভৎস আকার নিয়েছে, দেখা যাচ্ছে একেবারে হাওয়ার যে দাপট, সেই দাপটে একের পর এক গাছ ভেঙে চলেছে। গাছ ভেঙে চলেছে, ইলেকট্রিকের খুঁটি ভেঙে পড়েছে এবং রীতিমতো দেখা যাচ্ছে বিভৎস চেহারা, যে কোনো মুহূর্তে আরো গাছ করতে পারে এবং সেই গাছ একের পর এক গাছ ভেঙে পড়েছে। 5টার সময় ল্যান্ডফল করার কথা, সেটা যে সত্যি হতে চলেছে সেটা কিন্তু আবার ইতিমধ্যেই দেখা যাচ্ছে। এখনো সময় বাকি 5টাকে, তার আগে যে চেহারা নিয়েছে তাতে দেখা যাচ্ছে গাছ পুরো টাউনশিপ জুড়ে পড়ছে, ইলেকট্রিক পোস্ট পড়ছে, ইলেকট্রিকের তারও বসছে, একেবারে ভেঙে পড়েছে। রীতিমতো বলা যায় যে ভয়ের চেহারা, সেই ভয়ের চেহারা দেখা যাচ্ছে। হলদিয়া থেকে ক্যামেরায় প্রদীপ কুমারের ছবি, বাংলা, পূর্ব মেদিনীপুর। দীঘার ছবি আপনাদের সামনে তুলে ধরবো। দীঘা থেকে 65 কিলোমিটার দূরে আমফান। দুপুর 3টের সময়, দুপুর 3টের ছবি আপনারা দেখছেন কিভাবে ঝড়ের তাণ্ডব। এখনো দীঘা থেকে 65 কিলোমিটার দূরে আমফান, কিন্তু তার মধ্যেও আমফান এই হোটেলেও তাণ্ডব চালিয়েছে। হোটেলে, বিশেষ করে হোটেলের কাজ ভেঙে পড়েছে, বিভিন্ন বাড়ির কাজ ভেঙে পড়েছে, বিভিন্ন হোটেলের কাজ ভেঙে পড়েছে, বিভিন্ন জায়গায় বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। আমাদের প্রতিনিধি ইরণ রায় বর্মন এই ঝড় বৃষ্টি মাথায় রেখেই আপনাদের জন্য প্রতিবেদনে। আমফান ঘূর্ণিঝড়ে এতটাই দাপট রীতিমতো দেখতে পাওয়া যাচ্ছে যে এই যে হোটেলগুলোর কাজ রীতিমতো ভেঙে পড়েছে এবং একাধিক হোটেলে কিন্তু এরকম কাজ ভেঙে পড়েছে এবং ঝড়ের তাণ্ডব প্রতি মুহূর্তে শোনা যাচ্ছে। এবং আমরা যে অঞ্চলে কাজ করছি সেখানেও পায়ের নিচে কাজ পড়ে রয়েছে প্রচন্ড পরিমাণে এবং যারা হোটেল কর্মী আছেন তারা কিন্তু কাজ সরাচ্ছেন এবং জল ঢুকে গেছে। এই যে বৃষ্টির জল, আর এটা একটা হোটেলের 4 তলায় রয়েছে, সেই হোটেলের 4 তলায় কিন্তু বৃষ্টির জলে রীতিমতো প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে এবং তার যে জল ঢুকে যাওয়া পুরো এই করিডর ধরে জল সঙ্গে কাজ সব মিলিয়ে কিন্তু এই জায়গা পরিস্থিতি কিন্তু হোটেলগুলো দীঘা অঞ্চলে যেহেতু পর্যটক নেই তাই বিপদ আপদের ঘটনা ঘটেনি, কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে প্রচন্ড ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি হয়েছে অনেক কিছু। হ্যাঁ স্যার, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে পরিস্থিতি খুবই খারাপ স্যার। এখানে জলে খুব তাণ্ডব হচ্ছে, ঝড় হাওয়া বৃষ্টি খুব জোর হচ্ছে স্যার। কাঁচ গ্লাস সব জানলা দরজা সব ভাঙছে স্যার। লোক নেই বলে হ্যাঁ স্যার, লোক নেই বলে, এখানে লকডাউনের জন্য লোক নেই বলে অনেক সেফ আছে, না তো স্যার অনেক ক্ষয়ক্ষতি হতো। না, আমাদের হোটেলে দায়িত্বে আছি, আমরা হোটেল ছেড়ে যেতে পারছি না। আমাদের হোটেলের স্টাফ আছি বলে আমরা হোটেল ছেড়ে যেতে পারছি না। ঘূর্ণিঝড় আমফানের এতটাই দাপট ছিল কিন্তু হোটেলগুলো 4 তলা ফ্লোর সেখানেও কিন্তু কার্যত ধ্বংসলীলা চালিয়ে দিয়েছে। ক্যামেরায় কুণালেশ্বর, ইরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা, দীঘা। এই মুহূর্তে দীঘার পরিস্থিতি কি আমরা জানবো আমাদের প্রতিনিধি ইরণ রায়ের কাছ থেকে। ইরণ, বাঙালির কাছে খুব পরিচিত একটি জায়গা, খুবই পরিচিত একটি জায়গা দীঘা, চোখের মধ্যে ভাসে। সেই দীঘার এখন কি পরিস্থিতি, এই মুহূর্তে কতটা ঝড় বইছে জানতে চাইবো। দেখো এখন তোমার কিছুক্ষণ আগে আমাদের প্রতিবেদন দেখানো হচ্ছিল যে হোটেলের 4 তলার বাড়ি, সেগুলোর কাজ জানলা ভাঙতে শুরু করেছে এবং সেখানে জল ঢুকে যাচ্ছে। এই মুহূর্তে আমি দীঘা উড়িষ্যা যে হাইওয়ে, মানে দীঘা থেকে যে রাস্তা তালসারির দিকে চলে যায়, সেই রাস্তায় দাঁড়িয়ে আছি আমরা। এই ঝড়ের মধ্যে বেরিয়েছি, যদি কোনো রকম ছবি বা পরিস্থিতি তুলে ধরা হয় দর্শকদের, রাস্তায় পুরো চওড়াচড়ি, মানে এ পাশ থেকে ওই প্রান্ত একাধিক গাছ পড়ে গেছে, অর্থাৎ এই রাস্তা কিন্তু ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। অর্থাৎ এই গাছ পড়ে যাওয়া এবং ভয়াবহ কথা আমি দেখেছি কিছুক্ষণ আগে, বড় বড় যে লাইটের বাতিস্তম্ভ, সেই পুরো কিন্তু প্রত্যেকটা তুলতে শুরু করে যাবে, যে কোনো মুহূর্তে পড়ে যাবে। ইতিমধ্যে বেশ কয়েকটি মাটির বাড়ি কিন্তু দীঘা পার্শ্ববর্তী অঞ্চলে
সেসব জায়গায় পড়ে গেছে এবং অন্য জায়গায় কিন্তু টাওয়ার গুলো পড়ে গেছে। অর্থাৎ ঝড়ের যে তাণ্ডব, তার তাণ্ডবলীলা কিন্তু ইতিমধ্যেই চলছে এবং ঝড় এবং তার সঙ্গে বৃষ্টি সব মিলিয়ে কিন্তু রাস্তায় দীঘা বিভিন্ন অঞ্চলে জলও দাঁড়িয়ে গেছে। অর্থাৎ ভয়াবহতা যা অনুমান করা যাচ্ছিল প্রায় সবটাই কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে আমফানে, এবং আরো যথাযথ এভাবে এই ঝড়ের তাণ্ডব যদি আরো বাড়তে থাকে সেক্ষেত্রে এই ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়বে বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ ইরান। আরো কতটা আশঙ্কার এনডিআরএফ এর ডিজি কি বলছেন সরাসরি আমরা দেখব। हम लोग अभी तक लैंडफॉल के बारे में एंटिसिपेट कर रहे थे और लैंडफॉल का सिलसिला शुरू हो चुका है। द लैंडफॉल हैज स्टार्टेड हैपनिंग, यही कहना सही होगा, समीचीन होगा। और इसके बारे में आगे जो टेक्निकल डिटेल्स है वो डीजी आईएमडी बताएंगे। मैं आपको एनडीआरएफ की जो प्रिपेयर्डनेस है और एनडीआरएफ ने जो कुछ अभी तक किया है उसके बारे में थोड़ी तफसील से बताऊंगा। मैं इसको रिपीट कर रहा हूं कि हम लोग अभी भी क्लोज वॉच रख रहे हैं क्योंकि सिचुएशन इज़ अ फास्ट चेंजिंग ट्रांसफॉर्मिंग सिचुएशन। और ऐसा नहीं है कि एनडीआरएफ की ड्यूटी या किसी भी एजेंसी की ड्यूटी साइक्लोन के परिप्रेक्ष्य में ख़त्म हो जाती है साइक्लोन के लैंडफॉल के बाद। इनफैक्ट साइक्लोन के लैंडफॉल के बाद काम एक्चुअली शुरू होता है और साइक्लोन के पोस्ट साइक्लोन सिचुएशन में रिकवरी रेस्टोरेशन का काम शुरू होता है। तो दिस इज़ अ लॉन्ग हॉल और अभी हम लोग ये कहा जाए कि 24 घंटे से ज़्यादा का समय का अंतराल हम लोग जहन में रख रहे हैं, तो ये गलत नहीं होगा। हम लोग जो दो हमारे कमांडेंट्स हैं, उड़ीसा में बटालियन है और बंगाल में बटालियन है, ये कोइंसिडेंस है कि दोनों ही स्टेट में बटालियन हेडक्वार्टर्स हैं। दोनों के कमांडेंट्स, एक उड़ीसा वाले कमांडेंट बालासोर में कैंप कर रहे हैं और बंगाल के कमांडेंट काकद्वीप में कैंप कर रहे हैं जो साउथ 24 परगना जिला में है, जो कि स्टॉर्म के पाथ में है। कुल अभी तक 20 टीमें जो उड़ीसा में लगी हुई थी, 20 टीमें जो रिजर्व में भी थी वो भी अब ग्राउंड पर आ गई हैं। 4 टीमें, कल मैंने आपको बताया था 16 टीमें लगी हुई थी और 4 रिजर्व में थी। अब 20 की 20 टीम डिप्लॉयड है और ग्राउंड पर डिप्लॉयड है। रिजर्व में कुछ नहीं रखा गया है क्योंकि अब काम का समय आ गया और इवैक्यूएशन का समय हो चला था, इसलिए उसमें लगाया गया था। इवैक्यूएशन के बारे में मैं बताऊंगा आगे। 19 टीमें वेस्ट बंगाल में लगी हुई हैं और 2 टीमें स्टैंड बाई में है। 2 में से और एक टीम कैलकाटा में बुलाया गया है क्योंकि कैलकाटा जो नगरीय क्षेत्र है, जो अर्बन एरिया है, उसमें उनको लगाया गया है। सभी टीमों के पास सैटेलाइट कम्युनिकेशन और QDA है, सो हम लोग किसी कम्युनिकेशन सेटअप पे डिपेंडेंट नहीं है। वी आर इंडिपेंडेंट, सेल्फ डिपेंडेंट एंड वी कैन सेट अप आवर ओन कम्युनिकेशन सिस्टम। साइक्लोन फोनी के जो तजुर्बे हुए थे उसके आधार पर हमारे पास एक्स्ट्रा ट्री कटर्स हैं, पोल कटर्स हैं, ऑलरेडी इस्तेमाल में लगने लगे हैं। और जैसा कि मैं बार बार कह रहा हूं कि ये एक स्पेशल कॉन्टेक्स्ट है क्योंकि कोविड जो आज का विषय भी है, कोविड के कॉन्टेक्स्ट में हम लोग साइक्लोन से डील कर रहे हैं और ये शायद नए नॉर्मल की एक और परिभाषा होगी आने वाले कई दिनों तक कि जो भी डिजास्टर होंगे, जो आपदाएं होंगी, नेचुरल डिजास्टर्स, वो कोविड के कॉन्टेक्स्ट में होगी, चाहे वो साइक्लोन हो या आने वाले सिचुएशन में मानसून में फ्लड का सिचुएशन हो। ये हमारा प्लेसमेंट है दोनों राज्यों को मिलाते हुए, कुल 41 टीमों का प्लेसमेंट है। आप देख सकते हैं कि 2 ही टीम रिजर्व में है, वो बंगाल में है और उनमें से एक टीम, जैसा कि मैंने अभी कहा, जस्ट इस मीटिंग में आने से पहले कैलकाटा में डिप्लॉय हो रहा है। तो लगभग सभी टीमों का इस्तेमाल दोनों राज्य कर रहे हैं और ये जो स्लाइड्स हैं ये आपको मुहैया कराई जाएंगी। ये जो डिस्ट्रीब्यूशन ऑफ दी 19 टीम्स हैं बंगाल में 6 जिलों में बटा हुआ है। जिन जिलों पर ज़्यादा प्रेशर है वहाँ पर ज़्यादा टीमें लगी हुई हैं। ये डिप्लॉयमेंट का चार्ट है बंगाल के लिए केवल। आप देख सकते हैं कि जो डेल्टाइक एरिया है जहाँ से बे ऑफ बंगाल टच कर रहा है, उस एरिया में ही ज़्यादा डिप्लॉयमेंट है। और ये है उड़ीसा का डिप्लॉयमेंट टेबल, जिसमें आप देख सकते हैं बालासोर में 6 टीमें लग चुकी हैं, केंद्रापड़ा में 3 टीमें, जगतसिंहपुर में 4 टीमें, भद्रक में 4 टीमें। जहां भी 4 टीम और ज़्यादा है इसका मतलब है कि वहां इम्पैक्ट ज़्यादा है, इम्पैक्ट जोन ज़्यादा है। ये उड़ीसा का डिप्लॉयमेंट ऑन द मैप है, ये भी आप देख सकते हैं, कर्वेचर के साथ है, कोस्ट से सटा हुआ है और साइक्लोन के पाथ को ही एक तरह से डिफाइन कर रहा है डिप्लॉयमेंट।
एडिशनल अलर्ट टीम्स जैसा कि मैंने कहा वो बरकरार हैं। अगर ज़रूरत पड़े, कोई ज़रूरी नहीं कि साइक्लोन के समय ही ज़रूरत पड़े, साइक्लोन के बाद भी ज़रूरत पड़ सकता है रेस्टोरेशन वर्क में। अगर डेवस्टेशन ज़्यादा हो तो 6 बटालियन में 4-4 टीमों के हिसाब से 24 टीमें स्टैंड बाई में हैं एयरलिफ्ट के लिए, और 15 मिनट के अंतराल में वो तैयार हो सकती हैं और एयरलिफ्टेड हो सकती हैं। एनडीआरएफ की टीम की एक्टिविटीज़, कोऑर्डिनेशन, अवेयरनेस तो हुआ ही है। इस बीच में इवैक्यूएशन का काम काफ़ी हुआ है और अभी এনডিআরএফ প্রধান জানালেন কলকাতার জন্য ইতিমধ্যে এনডিআরএফ এর সদস্যরা রেডি। ৭৪ কিলোমিটার বেগে এই মুহূর্তে ঝড় বইছে কলকাতায়। অন্যদিকে কাকদ্বীপের ছবি দেখুন। আবির ঘোষাল রিপোর্টার আমাদের এবং ক্যামেরা পার্সন অভিজিৎ দাসের মাধ্যমে আপনাদের সামনে কাকদ্বীপের ছবি তুলে ধরছি। কাকদ্বীপ তাণ্ডব চালাচ্ছে আমফান, এখনো ল্যান্ডফলই হয়নি। এই মুহূর্তে কি পরিস্থিতি আমরা জানবো, কারণ 1 ঘন্টারও বেশি অতিক্রান্ত। আবির কি পরিস্থিতি এই মুহূর্তে? পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর। এখনো পর্যন্ত কোনোভাবেই কেউ রাস্তাতে কেউ দাঁড়িয়ে থাকতে পারছেন না, এবং যে সমস্ত নিরাপদ স্থানগুলোতে তারা সরে গিয়েছিলেন সেখানে দাঁড়িয়েও ঝড়ের যা তাণ্ডব, যা তার প্রকোপ, তাতে মানুষজন রীতিমতো শঙ্কিত হয়ে পড়েছেন। যতটুকুনি আমাদের নজরে এসছে, এর মধ্যে আমরা তোমাকে জানিয়ে রাখি যে একাধিক যে সরকারি ভবন, সেই সরকারি ভবনের বিভিন্ন যে কাঁচ জানলা সেগুলো ভেঙে পড়েছে। একাধিক বাড়ির ওপরে যে টিনের যে চাল বা শেড ছিল তা সম্পূর্ণভাবে উড়ে চলে গিয়েছে। একাধিক রাস্তাতে বড় বড় গাছ, বট অশ্বত্থের মতো বড় বড় গাছ তা ভেঙে পড়েছে। রাস্তাতে যে হোর্ডিং ব্যানার যেগুলো ছিল সেগুলো ভেঙে পড়েছে, এবং বিভিন্ন জায়গাতে কাঁচা যে সমস্ত বাড়িগুলো ভেঙে পড়ার খবর আসছে। এখনো পর্যন্ত প্রায় এখন 4:15 প্রায় বাজে, এখনো পর্যন্ত ঝড়ের ব্যাপক গতি, তার সঙ্গে ভয়ঙ্কর রকমের বৃষ্টি হচ্ছে। যেহেতু 5টা নাগাদ যেটা জানা যাচ্ছে যে হলদিয়া এবং তার পার্শ্ববর্তী জায়গাতে ল্যান্ডফল করার কথা, ফলে ধরে নেওয়া হচ্ছে যে ধন্যবাদ আবির, সাবধানে। আমফান লাইভ ব্রেকলেস, আমরা এই মুহূর্তে সরাসরি বিভিন্ন জায়গার ছবি আপনাদেরকে তুলে ধরছি নিউজ 18 বাংলায়। এই মুহূর্তে পাথর প্রতিমার ছবি দেখছেন আপনারা। রিপোর্টার আবির ঘোষাল, ক্যামেরা পার্সন অভিজিৎ দাসের মাধ্যমে এই প্রতিবেদন আপনাদের সামনে। একটি গাছ পাকা বাড়ির ওপর ভেঙে পড়েছে। আমাদের প্রতিনিধি আবির ঘোষালের প্রতিবেদন। ঝড়ের গতি এতটাই বেশি যে রাস্তার পাশে থাকা এটি বড় গাছ তার রাস্তা থেকে কার্যত ভেঙে গিয়ে পড়েছে পাশে থাকা একটি পাকা বাড়ির ওপরে। এবং দেখতে পাওয়া যাচ্ছে যে ইলেকট্রিকের যে তার অর্থাৎ বিদ্যুতের যে তার, তার সমস্ত কিছুকে নিয়ে ছিঁড়ে বাড়ির মধ্যে গিয়ে পড়েছে। বাড়ির বাসিন্দারা কয়েকজন মিলে চেষ্টা করছেন গাছটিকে ওখান থেকে কেটে সরানোর জন্য, তার কারণ যে কোনো মুহূর্তে ওই গাছটি বাড়িতে ভেঙে পড়তে পারে। এবং এই মুহূর্তে এখনো পর্যন্ত যে ঝড়ের যে গতি এবং তীব্রতা লক্ষ্য করতে পারা যাচ্ছে, তাতে প্রত্যেক মানুষ গোটা ঘটনা নিয়ে ইতিমধ্যে ভয় পেয়েছে। উল্টো দিকেও দেখতে পাওয়া যাচ্ছে রাস্তার ধারে আরো একটি গাছ পড়ে রয়েছে, এবং যারা এখানে রয়েছেন তারা চেষ্টা করছেন। এবং এই দূরে এটি ঘর ছিল, সেই ঘর যেটা দেখা গেছে যে সেখান থেকে ওটা উড়ে কার্যত চলে গিয়েছে। কি অবস্থা এখানকার? উৎকর্ষ বাংলায় কিছু লোক ত্রাণের জন্য আশ্রয় নিয়েছে, সেখানে চাল উড়ে গেছে। এই মুহূর্তে আমরা সেখানে কিছু লোককে রেখেছি, এখন তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে রেখেছি কোনো রকম। আমরা নিজেরা ইয়ং ছেলেরা মিলে সবাই মিলে তাদের এখন কোন রকম স্বস্তি। ঝড়ের যা গতি, যাতে দাঁড়িয়ে থাকে এখানে রীতিমতো মুশকিল, আমাদেরকেও তার সঙ্গে যুদ্ধ হচ্ছে। এইরকম তাণ্ডবের ছবি ঝড়খালি, বিভিন্ন জায়গায় ঝড়খালির ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সেখানেও আমফান ল্যান্ডফলের আগেই তাণ্ডব শুরু হয়ে গেছে। ঝড়খালি সহ বিভিন্ন জায়গায় তাণ্ডব শুরু হয়ে গেছে। প্রতিটা ছবি আপনাদের সামনে তুলে ধরছি, টাটকা ছবি, সাগরের ছবি আপনারা দেখছেন। সব খবর সব থেকে আগে আপডেট নিউজ 18 বাংলায়। সব ছবি সবার আগে, এক্সক্লুসিভ ছবি নিউজ 18 বাংলায় আপনারা দেখছেন। এই মুহূর্তে সাগরের ছবি, সমুদ্র উত্তাল। দক্ষিণ 24 পরগনা যথেষ্ট ক্ষতিগ্রস্ত। এখনো পর্যন্ত ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সেই ল্যান্ডফল প্রক্রিয়ার প্রায় 2 ঘন্টা অতিক্রান্ত হতে চলেছে। তার মধ্যেই তাণ্ডব চালিয়েছে আমফান, এবং 5টার সময় ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা। কুলতলির ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখছেন সেই ছবি।
সমুদ্র উত্তাল বিভিন্ন জায়গায়। ঝড়ের গতি 100 কিলোমিটারেরও বেশি এই দক্ষিণ 24 পরগনায়। কলকাতায় 79 কিলোমিটার প্রতি ঘন্টায়। ফুলতলির ছবি আপনারা দেখছেন, গাছ ভেঙে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে বারণ করা হলেও এইভাবে ভ্যানও নিয়ে যাতায়াত করছেন মানুষ। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি অর্পণের সঙ্গে। অর্পণ, কি পরিস্থিতি এখন? দেখো, তুমি ছবি দেখছো প্রায় 30 মিনিট আগেকার ছবি এবং এখন যে পরিস্থিতি রয়েছে সেটা অতি ভয়ঙ্কর ছবি। প্রায় চারিদিক পুরো হয়ে গেছে এবং এখানে সব থেকে যেটা বড় ভয়ের বিষয় যে এই সময়ে নদীর জোয়ার আসছে এবং এই সময় এই এত ঝড়ের যে তাণ্ডব চলছে সেই কারণে কিন্তু নদীর জল বাঁধ উঠছে, গ্রামের মধ্যে ঢুকছে এবং কিছু কিছু জায়গায় বাঁধ সম্পূর্ণ ভেঙে গেছে, গ্রাম প্লাবিত হতে শুরু করেছে। তবে এখন পর্যন্ত জোয়ারের সময় এখনো জোয়ার কিন্তু 1 ঘন্টা বাকি রয়েছে, কিন্তু তার আগে যে তাণ্ডব চলছে বিস্তৃত উপকূলবর্তী এলাকায় নদীর ধারে তাদের কাঁচা বাড়ি সম্পূর্ণ নদীর সঙ্গে মিশে গেছে। ধন্যবাদ অর্পণ। অর্থাৎ পরিস্থিতি খুব সঙ্গীন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। আমরা চলে যাব বেলেঘাটায়। বেলেঘাটায় এই রকম পরিস্থিতিতে দেখছেন ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়। আপনারা দেখছেন একটি আবাসনে ফুলকি দেখা যাচ্ছে, আগুনের ফুলকি বেরোচ্ছে এই মুহূর্তে, ব্লাস্ট হচ্ছে। সম্ভবত ট্রান্সফরমারে। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ ছবি। শর্ট সার্কিট থেকেই এই আগুনের ফুলকি আপনারা দেখতে পাচ্ছেন। 79 কিলোমিটার বেগে ঝড় বইছে। আমরা লেটেস্ট জানবো আমাদের প্রতিনিধি সুশোভনের কাছ থেকে। সুশোভন, কি খবর রয়েছে? দেখো, যত সময় যাচ্ছে পরিস্থিতি কিন্তু যথেষ্ট ঘোরালো হয়ে উঠছে। তার কারণ তুমি যে ছবি দেখবে সেই ছবি কিন্তু ইতিমধ্যে প্রমাণ করছে। ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে বৃষ্টি যেমন হচ্ছে, তার পাশাপাশি কিন্তু প্রচুর হাওয়া এবং তার জন্য কিন্তু যেটা এই মুহূর্তে বলা যায় যে সেখানে কিন্তু কোনোভাবে শর্ট সার্কিট রয়েছে এবং তার জন্য কিন্তু সেরকম একটা স্পার্ক হচ্ছে। এবং তার পাশাপাশি তোমায় জানিয়ে রাখি যে আশপাশে যেগুলো গাছ রয়েছে সেই গাছগুলো কিন্তু এই মুহূর্তে প্রায় ভেঙে যাবে এই অবস্থা। স্বাভাবিকভাবেই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং তার সঙ্গে কিন্তু একেবারে দমকা হাওয়া। সাধারণ মানুষ এমনকি রাস্তাতেও উঁচু বাড়িতে দূরে থাক, কিন্তু রাস্তাতেও সেটা কোনোভাবে দাঁড়াতে পারছে না। কার্যত একেবারে মানুষ শূন্য হয়ে পড়েছে এবং হাওয়ার কিন্তু আস্তে আস্তে যে গতিতে তা কিন্তু অনেকটাই বাড়ছে। ধন্যবাদ সুশোভন। এই মুহূর্তে আপনাদেরকে জানাই আপডেট। কলকাতায় এই মুহূর্তে আলিপুরের হিসেব অনুযায়ী 105 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় বইছে। কলকাতায় ঝড়ের গতিবেগ 105 কিলোমিটার প্রতি ঘন্টায়। আরো ঝড়ের গতিবেগ বাড়ার আশঙ্কা কলকাতায়। ইতিমধ্যেই ল্যান্ডফল প্রক্রিয়া শুরুর আগে থেকেই তারপরেও বিভিন্ন বিদ্যুতের খুঁটি, গাছ উপড়ে পড়েছে। আরো তাণ্ডব চালাবে আমফান। আর মাত্র কয়েক মিনিট পরেই আমফানের ল্যান্ডফলের সম্ভাবনা এবং সেই ল্যান্ডফলের ফলে পরে চলবে এই তাণ্ডব, এরকমটাই আবহাওয়া দফতরের পূর্বাভাস। কলকাতায় এই মুহূর্তে 105 কিলোমিটার বেগে ঝড়ের গতিবেগ। আমফানের এখনো প্রায় 40 মিনিট ল্যান্ডফলের বাকি রয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী। 105 কিলোমিটার গতিবেগে ঘন্টায় কলকাতার ওপর দিয়ে বইছে ঝড়। আমরা বিশেষজ্ঞদের সঙ্গে এটাকে কথা বলেছিলাম, তারা বলছিলেন যে তাদের জীবদ্দশায় এই রকম গতিতে ঝড় বয়ে যায়নি কলকাতায়। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, কি খবর রয়েছে আবহাওয়া দপ্তর থেকে? কলকাতায় যে এই ঝড়টা হবে এই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর আগেই দিয়েছিল এবং গতকালই চরম সতর্কবার্তা কলকাতার জন্য বিশেষ করে আলিপুর আবহাওয়া দপ্তর বুলেটিন প্রকাশ করেছিল এবং তাদের নির্দিষ্ট করে বলা হয়েছিল যে কলকাতায় 110 থেকে 120 এমনকি সর্বোচ্চ 130 গতিবেগ পর্যন্ত ঝড় আসতে পারে। এবং আজকে সকালবেলায় আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ফের আরো একবার সতর্কবার্তা দেওয়া হয় যে ল্যান্ডফলের পর এই যে ঝড় ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড় কিন্তু কলকাতার দ্বারা ঘিরতে যাবে, অর্থাৎ কলকাতার দক্ষিণ ও পূর্ব দিক সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এবং সেই মতোই শুরু হয়ে গেছে ঘূর্ণিঝড় এবং ঘূর্ণিঝড়ের যে প্রথম যে ছোঁয়া, সেই ছোঁয়া যেমন সাগরে এসে পৌঁছেছে 2:30টার সময়, এই ছোঁয়া ইতিমধ্যেই কলকাতাতেও এসে পৌঁছেছে এবং প্রায় 2.5 ঘন্টা পর
কলকাতায় এসে সেই ছোঁয়া পৌঁছেছে এবং 100-র বেশি গতিবেগ এই মুহূর্তে কলকাতায় ঝড়ের গতিবেগ 100-র বেশি ছাড়িয়ে গেছে। ধন্যবাদ বিশ্বজিৎ। আমরা আবারও আপডেট নেব তোমার কাছ থেকে। এই মুহূর্তে 105 কিলোমিটার আলিপুরের হিসেব অনুযায়ী ঘন্টায় কলকাতায় সন্ধ্যের মধ্যে 110 থেকে 120 কিলোমিটার গতিবেগে বইবে ঝড়, অর্থাৎ আমফানের তাণ্ডব কলকাতাতেও থাকবে। এবং আবহাওয়া দপ্তরের পূর্বাভাসই ছিল কলকাতায় 120 থেকে 130 কিলোমিটার বেগে আমফানের তাণ্ডব চলবে, অর্থাৎ এবং বিশেষজ্ঞরা বারবার বলছেন যে এই রকম গতিবেগে কলকাতা শহরের ওপর দিয়ে ঝড় তাদের জীবদ্দশায় তারা প্রত্যক্ষ করেননি। কিন্তু আজ হাওয়ার গতিবেগ যা 105 কিলোমিটার গতিবেগে, এবং পূর্ব কলকাতা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে, কারণ এই কান ঘেঁষে কলকাতার কান ঘেঁষে বেরোবে এই আমফান পূর্ব কলকাতা দিয়েই। সুতরাং রাজারহাট থেকে আরম্ভ করে বেলেঘাটা, মানিকতলা এই সমস্ত এলাকা ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। এই মুহূর্তে নিউজ 18 বাংলায় সব থেকে সব খবর সব আগে এবং সমস্ত ছবি সবার আগে নিউজ 18 বাংলায় আপনারা চোখ রাখুন। কলকাতা থেকে আমরা চলে যাব হিঙ্গলগঞ্জে। হিঙ্গলগঞ্জেও আমফানের তাণ্ডব, হিঙ্গলগঞ্জেও আমফানের প্রভাব পড়বে এরকমটাই আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। সেই হিঙ্গলগঞ্জের দুপুর 3টের ছবি আপনারা দেখছেন। আরো আপডেট জানবো, কারণ দুপুর 3টে থেকে এখন বিকেল 4:20 আমরা জানবো আমাদের প্রতিনিধি জিয়াউলের কাছ থেকে। জিয়াউল, এই মুহূর্তে কি পরিস্থিতি? আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। আমাদের প্রতিনিধি জিয়াউলের প্রতিবেদন দেখেন। ইতিমধ্যে শুরু হয়েছে ইছামতির একাধিক বাঁধে কিন্তু ফাটল ধরেছে, ভাঙন ধরেছে। গ্রামবাসীদের পক্ষ থেকে সেই ভাঙন রোধ করার চেষ্টা হচ্ছে এবং এখানকার যে সমস্ত জনপ্রতিনিধি রয়েছে, গ্রামবাসী রয়েছে, তারা কিন্তু নিজেরাই হাত লাগিয়েছে এই বাঁধ মেরামতির জন্য। তার কারণ এখানেই কিন্তু আইলার বিস্তীর্ণ এলাকায় ভেঙে এখানে চাষের জমি গ্রাম কি গ্রাম জলের তলায় চলে গেছিল। সেই বাঁধ আটকানোর জন্যই গ্রামবাসীরা নিজের থেকে উদ্যোগ নিয়ে এই বাঁধ মেরামতি করার চেষ্টা করছেন। আমরা একেবারে ইছামতি নদীর ধারে, যেখানে বাঁধ ভাঙা অবস্থায় রয়েছে এবং ফাটল ধরেছে, সেখানে আমরা রয়েছি। আমরা জেনে নেবো এখানকার কিভাবে এই বাঁধ মেরামতির কাজ চলছে। দাদা, কিভাবে এই কাজ চলছে? এই কাজটা মূলত আমি বিডিও সাহেবকে জানিয়েছিলাম এখান থেকে 15 দিন আগে বা গত পরশু দিনও, বা অন্যান্য প্রশাসনিকভাবে সবাইকে জানিয়েছিলাম, ইরিগেশনকেও জানিয়েছিলাম। আজ অবধি কাজ হয়নি। ওই জন্যে আমরা আজকে পঞ্চায়েতের উদ্যোগে এখানে বস্তাবন্দি করে মাটি দিয়ে নিজেদের বাঁচার তাগিদে নিজেরাই গ্রাম পঞ্চায়েতের সহযোগিতা নিয়ে এই বাঁধ মেরামতের জন্য বা রক্ষার জন্য, মেরামত ঠিক নয়, রক্ষার জন্যই আমরা সেই কাজ শুরু করেছি। এই প্রচণ্ড আমফানের যে 3 নদীর মুখ, অর্থাৎ কালিন্দী, রায়মঙ্গল এবং ইছামতি, এটা গত আয়লাতে ভেঙে বিস্তীর্ণ এলাকা প্রায় 2-3টে মৌজা প্লাবিত হয়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছিল। সেখানটাই আবার সেই ভাঙন লেগেছে এবং এই ভাঙন আমরা এখন খুবই আতঙ্কিত। তাই আমরা এই এলাকাবাসী এবং গ্রামবাসীবৃন্দ সহযোগিতা নিয়ে পঞ্চায়েতের মাধ্যমে আপাতত বস্তাবন্দি মাটি দিয়ে মেরামত বা রক্ষা করার চেষ্টা করছি। আপনার নাম? আমার নাম সুরজিৎ বর্মন, আমি পঞ্চায়েত সদস্য। হ্যাঁ, দেখো ইতিমধ্যেই এখানে কিন্তু বিশেষ করে মহিলা, বাচ্চা এবং এলাকা যারা বয়স্ক আছে তারাও কিন্তু হাত লাগিয়েছে। এই ইছামতি যদি আবার বাঁধ ভাঙে তাহলে কিন্তু বিস্তীর্ণ এলাকায় জলে প্লাবিত হওয়ার একটা আশঙ্কা রয়েছে। নোনা জল এবং এখানে প্রচুর কৃষি জমি রয়েছে, সেই জল ঢুকলেও কিন্তু একটা আশঙ্কা, অনেক জিনিসের ক্ষতি হওয়ার একটা আশঙ্কা রয়েছে। ইছামতি নদীর ধার থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতায় শুধু নয়, হুগলিতেও তাণ্ডব আমফানের। হুগলিতে ভেঙে পড়লো একটি বিপজ্জনক বাড়ি। আপনাদের সেই ছবি দেখাবো। হুগলিতে বাড়ি ভেঙে পড়লো, যদিও কেউ হতাহত হননি বলে এখনো পর্যন্ত খবর। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি রানা কর্মকারের সঙ্গে। রানা, ওই বাড়িতে বাসিন্দারা ছিলেন? হ্যাঁ, আমরা দেখো যে আজ বেলা 2:30 নাগাদ এই ক্ষেত্রমোহন শাহ স্ট্রিটে একটি বাড়ি ছিল, যে বাড়িটা দীর্ঘদিন ধরে কর্ণেম অবস্থায় ছিল। পৌরসভাকে জানানো হয়েছিল। আজকে সেইখানে 3টে পরিবার ছিল, তাদেরকে যখন সরানোর কাজ হচ্ছিল তারপরেই কিন্তু পাশেই একটি পুরনো একটি গাছ ছিল, সেই গাছটি ভেঙে পড়ে বাড়িটার উপর। বাড়িটার একাংশ ভেঙে পড়ে, কেউ হতাহত হয়নি, কিন্তু বাড়ির নিচে 2টো দোকান ছিল,
সেই দোকানটা সম্পূর্ণ ভেঙে গেছে। কোনো হতাহতের খবর আছে এই দোকানে? না, এই দোকানটা যেহেতু বন্ধ ছিল, আচ্ছা। একটি ছোট টেলারিং এর দোকান ও চায়ের দোকান ছিল। ধন্যবাদ রানা, ধন্যবাদ। অর্থাৎ এই বিপজ্জনক বাড়ি, এটি কয়েকজন বাসিন্দা ছিল, তাদের সরানোর সময় এই গাছ ভেঙে বিপজ্জনক বাড়িটিও ভেঙে পড়ে। সেই ছবি নিউজ 18 বাংলায়। এলাকার সকল জনগণকে যেমন ঝড় আসছে, এই ঝড় থেকে আপনারা সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন।